জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আমলাতন্ত্রই কি হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে? টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলে গ্রেপ্তার জানালেন র্যাব। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান উপদেষ্টা, তবে দেশে কি মার্শাল ল আসতেছে? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব অবশেষে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন 15 বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। গতকাল তার দেশ ত্যাগের 2 মাস পার হয়েছে। এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনা এখন ভারতে কোন পরিচয়ে আছেন তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, ভারত সরকারও সেদেশে তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে। খবর বেরিয়েছে শেখ হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এদিকে 80 বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ এবং দেশের বাইরে আলোচনা চলছে। দলের সভাপতির দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলা মাথায় নিয়ে গা ঢাকা দিয়েছেন। নেতৃত্বশূন্য আওয়ামী লীগের তৃণমূলে অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন। কিন্তু রাজনীতিতে শেখ হাসিনার ফেরা আদৌ সম্ভব? হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে? এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম টাইমস ম্যাগাজিন। তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছে, বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। নরওয়ে অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ও বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হাসান এ প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই। শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন। এটা কেবলই সময়ের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও এমনটা মনে করেন। টাইম সাময়িকীকে তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে। মাত্র বাংলাদেশে সহসাই এ সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না। তারপর হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো। কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারেই সম্ভব নয়। আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান টাইমস ম্যাগাজিনকে এ প্রসঙ্গে বলেন, যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন এবং তার চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যে অবস্থায় রয়েছে তাতে আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারে তা একেবারেই ভিত্তিহীন কল্পনা। অবশ্য এই সরকার যদি সার্বিকভাবে ভেঙে পড়ে তাহলে যে কোনো কিছুই সম্ভব, এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কা বেশ ভালোভাবেই রয়েছে বলে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং
নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতায় ছিল। 15 বছর কিন্তু অনেক দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র ও প্রশাসনকে নিজের মতো করে সাজিয়েছে দলটি। বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত আমলা ও কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয়। তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই অন্তর্বর্তী সরকার পারতপক্ষে কোনোভাবেই এ ঝুঁকি নিতে চাইবে না। আর এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। তবে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহল বিষয়টা বুঝতে পেরে নড়েচড়ে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক মহল দাবি তুলেছেন, হাসিনার সরকারের সুবিধাভোগী প্রশাসন থেকে দ্রুত সরিয়ে বঞ্চিত ও সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হোক। সরকার ও প্রশাসনের সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে, তবে তার ফল পেতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টদের ধারণা। শেখ হাসিনার দেশত্যাগের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। পরে অবশ্য তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে তিনি জয় দলের হাল ধরবেন। তিনি সত্যি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে টাইম ম্যাগাজিনকে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে ভবিষ্যতে কি হয় তা কে বলতে পারে। আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে জয় যদি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ বিশেষজ্ঞ মীনাক্ষী গাঙ্গুলি। টাইম ম্যাগাজিনকে মীনাক্ষী এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বল হচ্ছে দলটির রাজনৈতিক চিন্তা চেতনা পুরোটা জুড়েই রয়েছেন শেখ হাসিনা। তারা বঙ্গবন্ধুর কন্যার বাইরে অন্য কাউকে দলীয় প্রধান বা সরকারের প্রধানের পদে দেখতে প্রস্তুত নন। আওয়ামী লীগ যদি তার ভুলগুলো স্বীকার করে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করে এবং নিজের একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পুনর্গঠনের কাজ শুরু করে, কেবল তাহলেই বর্তমান সংকট থেকে দলটির উত্তরণ সম্ভব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। রোববার 6 অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ কথা জানান। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও ডিবি হারুনের মতো বিতর্কিতদের গ্রেপ্তারের বিষয়ে মুনিম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলে গ্রেপ্তার করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার ওপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেন মুনিম ফেরদৌস। পুলিশের 90 জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব 1070 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ে 39 জন, পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককে গ্রেপ্তার করেছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, ওবায়দুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার ৬ অক্টোবর সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই সময় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ডক্টর ইউনূস বলেন, দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করেছেন। গদিচ্যুত হওয়ার পর থেকেই ভারতেই রয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, লাল পাসপোর্ট বাতিল হওয়ার কারণে আর কতদিন ভারতে থাকতে পারবেন তিনি। এই কারণে বিভিন্ন গণমাধ্যমে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকা সরকারি একটি মহলকেও জানানো হয়েছে। একাধিক সূত্র বাংলাদেশে একটি জাতীয় দৈনিককে এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তিনি। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর নিশ্চিত করে জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রায় ২ মাস পার হয়ে গেছে, পাল্টে গেছে অনেক সমীকরণ, অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারবেন। কিন্তু শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কিভাবে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারত সরকার বিষয়টি পরিষ্কার করেনি।